একটা কথা আমি বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় এবার আপনি সম্মানের সঙ্গে রিটায়ার করুন। আপনি রিটায়ার করতে না চাইলেও আপনাকে রিটায়ার করিয়ে দিয়েছে বাংলার মানুষ। এখন ওই চারটে চামচাকে ডেকে এনে বাড়ির উঠোনে রবীন্দ্রসঙ্গীত প্র্যাকটিস করছেন, ওইটাই করুন। আপনার যা দেওয়ার ছিল, যা নেওয়ার ছিল, সমাজ থেকে যা পাওয়ার ছিল, রাজনীতি থেকে যা দেওয়ার ছিল, দেওয়া হয়ে গেছে। এখন এমন অবস্থা হয়েছে, যে শিল্পীগুলোকে নিয়ে 15 বছর ধরে ঘুরে বেড়ালেন, যাদেরকে 21শে জুলাইয়ের মঞ্চে দুপাশে দাঁড় করিয়ে এত ছবি তুললেন, যারা আপনার চেয়ার মুছে দিত, যারা আপনাকে মামা বলতো, সমস্ত আপনার বড় বড় ছবির সামনে দাঁড়িয়ে যারা গান গাইতো, হ্যাঁ, এইবারও এই ইমন ফিমন যে আপনার ভোটের প্রচারে গিয়ে করেছে, ডাকতে পারতেন তো। ভোটের যে কদিন মুখ্যমন্ত্রী ছিলেন তো ইমন গিয়ে তেল দিতে হতো। এই যে এখন আর মুখ্যমন্ত্রী নেই, এখন তো আপনার বাড়ির উঠানে রবীন্দ্রসঙ্গীত গাইতে ইমনকে ডাকতে পারতেন, ইমন এসে 2 লাইন গেয়ে যেত, তাহলে আমাদেরকে কুণাল ঘোষের গান শুনতে হতো না। সরকারটা নতুন হলেও লোকগুলো তো নতুন নয়। এই লোকগুলোকে তো আমরা এর আগের সরকারের আমলে এদেরকেই তো দেখেছি। বিধানসভার মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রোটেম স্পিকার সবাই তৃণমূলের আমলে তারা মন্ত্রিত্ব করেছেন। তারা তৃণমূলের আমলে এই শুভেন্দু অধিকারী, তাপস রায়, এরাই তো তৃণমূলের আমলে সরকার চালিয়েছেন। সুতরাং তারা এখন কি হাতিঘোড়া পরিবর্তন করবেন আমার জানা নেই, কিন্তু হলে ভালো। আর খুঁজে পাওয়া যাচ্ছে না, ওদেরকেই বা দোষ দিই কেন? ওর ভাইপোকেই আর খুঁজে পাওয়া যাচ্ছে না। পিসির গান শোনার জন্য ভাইপো আসছে না, তো আর ইমন আর যে চামচাগুলো ছিল তারা কোত্থেকে আসবে? সুতরাং মানে সঙ্গে সঙ্গে ঘুরে গেলে বলছিল, এবং তারাও বলেছে যে এতদিন চুপ ছিল নাকি তৃণমূলের ভয়। তো ফালতু কথা। রাহুলদাকে তো তৃণমূলের ভয় চুপ থাকতে হয়নি কোনোদিন। এই দেবলীনাকে তো কোনোদিন তৃণমূলের ভয় চুপ থাকতে হয়নি। দেবলীনা সায়নী ঘোষকে নিয়ে একসঙ্গে বিজেপি ট্রোল করা শুরু করেছিল। হ্যাঁ, দেবলীনা নিজের জায়গায় মাথা উঁচু করে আছে, সায়নী ঘোষ ওইটাকে সুযোগ নিয়ে মমতা ব্যানার্জির পায়ে ডাইভ দিয়ে এখন এমপি হয়ে গিয়ে এখনও লগ্নজিতা একজন শিল্পী, সে আরজি করের ঘটনার প্রতিবাদ করলো বলে কোথাকার একটা জেলখাটা চোর, তাকে সে বসে হুমকি দিয়ে দিল যে পশ্চিমবাংলায় কোনো অনুষ্ঠান করতে দেওয়া যাবে না। আর তার একটার পর একটা অনুষ্ঠান বাতিল হয়ে গেল। তখন তার পারতো না তার ফ্রেটার্নিটির কলিগরা, এই ইমন থেকে শুরু করে তার ফ্রেটার্নিটির যারা আছে, তারা এগিয়ে এসে বলতে যে না, একজন শিল্পীকে কেন এরকমভাবে বয়কট করা হবে, সে অন্যায়টা কী করেছে? একটা ধর্ষণ। আপনি একটা দলকে সমর্থন করেছেন, সরকারি কমিটির সুখ ভোগ করেছেন, 10 বছর ধরে সরকারি গাড়িতে ঘুরেছেন, এত প্রিভিলেজ পেয়েছেন। আজকে যখন সেই দলটা বিপদে পড়েছে, আজকে যখন সেই মুখ্যমন্ত্রী একা হয়ে গেছে, যান এখন তার পাশে গিয়ে দাঁড়ান। আপনি সুখের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছিলেন, খারাপ সময় দাঁড়াচ্ছেন না কেন? এখন সব লাইন লেগে গেছে বলার জন্য যে আমি কে মাথায় ধরিয়ে তৃণমূল করেছিল? ভাই, ফালতু কথা বলে লাভ আছে? এই আমাদের শ্রীলেখা মিত্রকে তো বিক্রি হতে হয়নি, বাদশা মিত্রকে তো বিক্রি হতে হয়নি। আরে কেউ যদি মনে করে যে আমি বিক্রি হবো না, সে কারোর কাছে সে বিজেপির কাছেও বিক্রি হবে না, তৃণমূলের কাছে বিক্রি হবে না, সে সিপিএমের কাছেও বিক্রি হবে না। কেন? বামপন্থীদের যখন সরকার ছিল তখন আমি একাধিক শিল্পীর নাম বলতে পারি, যে কদিন বামফ্রন্ট সরকার ছিল কেউ জানতো না যে এরা বামপন্থী। আপনি বলুন তো, যে কদিন বামফ্রন্ট সরকার ছিল, রাহুল দাকে কোন সরকারি কমিটিতে দেখেছিলেন? ও তো সে চিরদিনই তুমি যে আমার, বা তার আগে যখন সিরিয়াল করেছিল তবে থেকে তো ঘরে ঘরে ওকে পরিচিত ছিল। গত কয়েক বছর ধরে তো আমরা দেখে আসছি যে শ্রীভূমির পুজো সবার আগে উদ্বোধন হয়। তো আমরা আশা করছি যে শ্রীভূমির উদ্বোধনটা হলো, এরপরে ওই আপনাদের এই কি চেতলা অগ্রণী নাকি অগ্রগামী, চেতলা অগ্রগামী থেকে শুরু করে সুরুচি সঙ্গের উদ্বোধনগুলো যেন এরপরে হয় লাইন দিয়ে। খুব ভালো ছবি, খুব অন্যরকমের ছবি, খুব সাহসী একটা নতুন ধরনের ছবি। এই ধরনের ছবি সাধারণভাবে কম হয়, এবং এই ছবিগুলোকে দেখলে বোঝা যায় যে খুব বাজার চলতি এন্টারটেনমেন্ট দিয়ে আমি বিক্রি করব, প্রথমেই বিক্রির কথা মাথায় রেখে যারা ছবি করেন সেরকম ছবি নয় আর কি। মানে বরং এই ধরনের ছবিগুলো সেরকম ছবি যে ছবিগুলোতে কারোর ভালো লাগবে, কারোর খারাপ লাগবে, কিন্তু যিনি মেকার, যিনি বানিয়েছেন ছবিটা, তিনি নিজের বিশ্বাস থেকে বানিয়েছেন। তার যে ধরনের সিনেমা দেখতে ভালো লাগে, তিনি একটা সেই ধরনের সিনেমা বানাতে চেয়েছেন। এরকম কিছু যে সিনেমাগুলো হয় তার মধ্যে একটা সিনেমা। আর রাহুল দা, দেবলীনা, তাদের অভিনয় তো খুবই ভালো। এটা অত্যন্ত গুণী শিল্পী, কিন্তু এটা দুর্ভাগ্যজনক রাহুল দা আজকে আর নেই। মারা যাওয়ার পর থেকে তো রাহুল দা কত বড় শিল্পী ছিল বলার জন্য লাইন লেগে গেছে, কিন্তু রাহুল দা যে কদিন বেঁচে ছিল, ওর মতো এই ক্যালিবারের একজন অ্যাক্টরের যতটা কাজ পাওয়ার সুযোগ ছিল, বা দেবলীনা এত ভালো একজন অভিনেত্রী, তার যতটা কাজ পাওয়ার সুযোগ প্রাপ্য ছিল, সেইগুলো তারা পায়নি। তো যাই হোক, এখন কি বলবো, কোন ছবি না বাধা হয়, মানে কোন ছবি না বাধা হয়েছে গত 15 বছর। আমরা জানি না সেটা সেই ছবিগুলো পাল্টাবে কিনা, কারণ আমাদের দেখুন, আমি একটু স্কেপটিক্যাল এই কারণে মানে আমি সত্যি ছবিটা এখন দেখে বেরিয়ে আমার খুব একটা কথা মাথাতেও আসছে না। রাহুলদাকে এরকম মানে দেখে এখন মানে এটা এখন নতুন করে আবার বিশ্বাস করতে হচ্ছে যে রাহুলদা নেই। আর যাই হোক, এখন যেহেতু আমাদের রাজ্যে মোটামুটি এবার নতুন একটা সরকার এসছে, এখন 1 সপ্তাহ হয়নি তারা শপথ নিয়েছে, প্রথম থেকেই তাদেরকে সমালোচনা করা বা সন্দেহ করার হয়তো ঠিক নয় আদারওয়াইজ। কিন্তু আবার এটাও ঘটনা যে সরকারটা নতুন হলেও লোকগুলো তো নতুন নয়। এই লোকগুলোকে তো আমরা এর আগের সরকারের আমলে এদেরকেই তো দেখেছি। বিধানসভার মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রোটেম স্পিকার সবাই তৃণমূলের আমলে তারা মন্ত্রিত্ব করেছেন। তারা তৃণমূলের আমলে এই শুভেন্দু অধিকারী, তাপস রায়, এরাই তো তৃণমূলের আমলে সরকার চালিয়েছেন। সুতরাং তারা এখন কি হাতিঘোড়া পরিবর্তন করবেন আমার জানা নেই, কিন্তু হলে ভালো, দেখা যায়। না, আমি সত্যি কথা বলতে আশাবাদী নই, তবে যারা ভোট দিয়েছেন একটা আশা করি, তাদের আশাকে সম্মান করি, এবং তাদের সেই অধিকার ছিল ভোট দেওয়ার।
তারা একটা আশা করেছেন, আমরা আশা করবো যে তাদের আশাটা পূরণ হোক, আর যদি পূরণ না হয় তাহলে তো লড়াই করার জন্য আমরা রাস্তাতে আছি। আমি ব্যক্তিগতভাবে আশাবাদী নই, যাই হোক। আর সুজিত বসু গ্রেপ্তারি কি বলে এসে কিন্তু একটা ঝাটকা দিয়েছে ওরা। এটা দিয়েছে, ভালো কথা। এখন দেখুন, তো গত কয়েক বছর ধরে তো আমরা দেখে আসছি যে শ্রীভূমির পুজো সবার আগে উদ্বোধন হয়। তো আমরা আশা করছি যে শ্রীভূমির উদ্বোধনটা হলো, এরপরে ওই আপনাদের এই কি অগ্রণী নাকি অগ্রগামী, চেতলা অগ্রগামী থেকে শুরু করে সুরুচি সংঘের উদ্বোধনগুলো যেন এরপরে হয় লাইন দিয়ে। সঙ্গে আমাদের সাথে একসাথে লড়াই নামবে। দেখুন, আমি একটা কথা বলছি, আমি না এখন মানে আমি যে কথাগুলো এই প্রসঙ্গে বলেছি আমাদের পার্টির পক্ষ থেকে বলা হয়েছে, তারপরে আমার নতুন করে বিরাট কিছু বলার নেই। একটা কথা আমি বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় এবার আপনি সম্মানের সঙ্গে রিটায়ার করুন। আপনি রিটায়ার করতে না চাইলেও আপনাকে রিটায়ার করিয়ে দিয়েছে বাংলার মানুষ। এখন ওই 4টে চামচাকে ডেকে এনে বাড়ির উঠোনে রবীন্দ্রসঙ্গীত প্র্যাকটিস করছেন, ওইটাই করুন। আপনার যা দেওয়ার ছিল, যা নেওয়ার ছিল, সমাজ থেকে যা পাওয়ার ছিল, রাজনীতি থেকে যা দেওয়ার ছিল, দেওয়া হয়ে গেছে। এখন এমন অবস্থা হয়েছে, যে শিল্পীগুলোকে নিয়ে 15 বছর ধরে ঘুরে বেড়ালেন, যাদেরকে 21শে জুলাইয়ের মঞ্চে দুপাশে দাঁড় করিয়ে এত ছবি তুললেন, যারা আপনার চেয়ার মুছে দিত, যারা আপনাকে মামা বলতো, সমস্ত আপনার বড় বড় ছবির সামনে দাঁড়িয়ে যারা গান গাইতো, হ্যাঁ, এই বড় এই ইমন ফিমন যে আপনার ভোটের প্রচারে গিয়ে করেছে, ডাকতে পারতেন তো। ভোটের যে কদিন মুখ্যমন্ত্রী ছিলেন তো ইমন গিয়ে তেল দিতে হতো। এই যে এখন আর মুখ্যমন্ত্রী নেই, এখন তো আপনার বাড়ির উঠানে রবীন্দ্রসঙ্গীত গাইতে ইমনকে ডাকতে পারতেন, ইমন এসে 2 লাইন গেয়ে যেত, তাহলে আমাদেরকে কুণাল ঘোষের গান শুনতে হতো না, এই মাতাল কল্যাণের গান শুনতে হতো না। তো ইমন থেকে শুরু করে যে কটা ওনার পোষা এই শিল্পীগুলো ছিল একদিন ধরে, তারা কোথায় গেল? যেই মুখ্যমন্ত্রী নেই অমনি ওদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ওদেরকেই বা দোষ দিই কেন? ওর ভাইপোকেই আর খুঁজে পাওয়া যাচ্ছে না। পিসির গান শোনার জন্য ভাইপোও আসছে না, তো আর ইমন আর যে চামচাগুলো ছিল তারা কোত্থেকে আসবে? সুতরাং বদল হলো, মানে সঙ্গে সঙ্গে ঘুরে গেলে বলছিল, এবং তারাও বলেছে যে এতদিন চুপ ছিল নাকি তৃণমূলের ভয়। তো ফালতু কথা। রাহুল দাকে তো তৃণমূলের ভয় চুপ থাকতে হয়নি কোনোদিন। এই দেবলীনাকে তো কোনোদিন তৃণমূলের ভয় চুপ থাকতে হয়নি। দেবলীনা, সায়নী ঘোষকে নিয়ে একসঙ্গে বিজেপি ট্রোল করা শুরু করেছিল। হ্যাঁ, দেবলীনা নিজের জায়গায় মাথা উঁচু করে আছে, সায়নী ঘোষ ওইটাকে সুযোগ নিয়ে মমতা ব্যানার্জির পায়ে টাইপ দিয়ে এখন এমপি হয়ে গিয়ে, এখনও এমপি থাক কি না থাক, সারা জীবন লোকে মানে যারা মাঠে চাষ করে তারা একটা সময়ের পরে না খেতে পেয়ে মরবে, যারা রাস্তায় ঠেলা চালায়, রিক্সা চালায়, তারা যখন বয়স হয়ে যাবে, কাজ করতে পারবেন না, তখন বাড়িতে না খেতে পেয়ে মরবে। আর 5 বছরের জন্য এমপি হয়ে গেছে মানে একবার চিতায় ওঠার দিন পর্যন্ত সরকারি পেনশনে সরকারের টাকায় ফুর্তি করে বেড়াবে। হ্যাঁ, তো এই সমস্ত ফালতু কথা বলে লাভ আছে? সবাই বিক্রি হয়ে গেছে। এই যে ইমন গিয়ে মমতা ব্যানার্জির সঙ্গে গিয়ে ভোটের মিছিল করলো কেন? বাকি আরও তো এতজন শিল্পী ছিল, কই আমাদের শ্রীলেখা মিত্রকে তো বিক্রি হতে হয়নি, বাদশা মিত্রকে তো বিক্রি হতে হয়নি। আরে কেউ যদি মনে করে যে আমি বিক্রি হবো না, সে কারোর কাছে সে বিজেপির কাছেও বিক্রি হবে না, তৃণমূলের কাছে বিক্রি হবে না, সে সিপিএমের কাছেও বিক্রি হবে না। কেন? বামপন্থীদের যখন সরকার ছিল তখন আমি একাধিক শিল্পীর নাম বলতে পারি, যে কদিন বামফ্রন্ট সরকার ছিল কেউ জানতো না যে এটা বামপন্থী। আপনি বলুন তো, যে কদিন বামফ্রন্ট সরকার ছিল, রাহুল দাকে কোন সরকারি কমিটিতে দেখেছিলেন? ও তো সে চিরদিনই তুমি যে আমার, বা তার আগে যখন সিরিয়াল করেছিল তবে থেকে তো ঘরে ঘরে ওকে পরিচিত ছিল। কোন বামফ্রন্ট সরকারের কোন মঞ্চে, কোন সরকারি প্রোগ্রামে, কোন কিছুতে ওকে দেখেছিলেন কোনো প্রিভিলেজ পেতে? কিন্তু যেদিন সরকার থাকলো না, সেই দিন সবার সামনে এগিয়ে অনিক দত্তকে কোথায় দেখেছেন? একটা ছবি দেখান দেখি বামফ্রন্ট সরকারের সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে অনিক দত্তর একটা ছবি, সংস্কৃতি মন্ত্রীর সঙ্গে অনিক দত্তের ছবি দেখাতে পারবেন? কেউ দেখাতে পারবেন না। ক্রাইসিসের দিনে এগিয়ে এসে বলেছিলেন যে আমি বামপন্থী। এটা স্বস্তিকা দত্ত। সরকার আমরা চলে গেছে, আমাদের একজন বিধায়ক হলো, হ্যাঁ, তখন স্বস্তিকা দত্ত লাল পতাকার ছবি ফেসবুকে পোস্ট করে বললো যে আমি বামপন্থী ছিলাম, আছি, থাকবো। যখন সুখের সময় ছিল তখন তো এরা ছবি তুলতে ফুটেজ খেতে যায়নি। যার ইন্টিগ্রিটি আছে, যার মেরুদণ্ডের জোর আছে, তার চিরকালে আছে। আর যারা সমস্ত হচ্ছে ওই মানে এই ঘাটে ওই ঘাটে জল খেয়ে বেড়ানো মাল, তারা কালকে ওই ঘাটে জল খেয়েছে, আজকে এই ঘাটে জল খাবে, পরের দিন আবার অন্য ঘাটে গিয়ে জল খাবে। এই সমস্ত চামচাগুলোকে নিয়ে তো বানিয়েছিলেন, সরকার বানিয়েছিলেন। এখন এই হচ্ছে। এখন দেখবো এই যে সরকারি, ওই যে লগ্নজিতা একজন শিল্পী, সে আরজি করের ঘটনার প্রতিবাদ করলো বলে কোথাকার একটা জেলখাটা চোর, তাকে সে বসে হুমকি দিয়ে দিল যে পশ্চিমবাংলায় কোনো অনুষ্ঠান করতে দেওয়া যাবে না। আর তার একটার পর একটা অনুষ্ঠান বাতিল হয়ে গেল। তখন তার পারতো না তার ফ্রেটার্নিটির কলিগরা, এই ইমন থেকে শুরু করে তার ফ্রেটার্নিটির যারা আছে, তারা এগিয়ে এসে বলতে যে না, একজন শিল্পীকে কেন এরকমভাবে বয়কট করা হবে? সে অন্যায়টা কী করেছে? একটা ধর্মের বিরুদ্ধে, একটা অপরাধের বিরুদ্ধে কথা বলেছে। একটা লজ্জা করলো না এদের? এরা সব নাকি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া শিল্পী, আর এরা নাকি সমস্ত মানুষ নাকি এদেরকে শিল্পী বলে মনে করবে। আজকে আমার একজন কলিগের সাথে এত বড় একটা অন্যায় হচ্ছে, হ্যাঁ, এই তার বিরুদ্ধে আমি একটা কথা বলার আমার ক্ষমতা নেই। এরা আবার লোককে গিয়ে তারপর ভোটের সময় গিয়ে জ্ঞান দিত যে একে ভোট দেবেন না, ওকে ভোট দিন, ওকে ভোট দেবেন না, তাকে ভোট দিন। আর তারপর যেদিন ভোটটা খারাপ সময়, আপনি একটা দলকে সমর্থন করেছেন, সরকারি কমিটির সুখ ভোগ করেছেন, 10 বছর ধরে সরকারি গাড়িতে ঘুরেছেন, এত প্রিভিলেজ পেয়েছেন। আজকে যখন সেই দলটা বিপদে পড়েছে, আজকে যখন সেই মুখ্যমন্ত্রী একা হয়ে গেছে, যান এখন তার পাশে গিয়ে দাঁড়ান। আপনি সুখের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছিলেন, খারাপ সময় দাঁড়াচ্ছেন না কেন? এখন সব লাইন লেগে গেছে বলার জন্য যে আমি আসলে কে মাথায় ধরিয়ে তৃণমূল, মাথায় বন্দুক ধরে তৃণমূল করেছিল? ভাই, ফালতু কথা বলে লাভ আছে? দালাল লগ্নে জন্ম এগুলো সমস্ত।